আচ্ছা, যারা জয়েন করেছো এবং অনেকে বলেছো যে রেকর্ডেড ক্লাস অ্যাটেন্ড করবে মোবাইলের নেটওয়ার্ক শেষ হয়ে যাওয়ার জন্য, সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আর অবশ্যই তোমরা যারা ক্লাসটা অ্যাটেন্ড করছো, তোমাদের মনের মধ্যে হয়তো সেই চেষ্টাটা রয়েছে যে, বা তোমরা গুরুত্বটা বুঝতে পেরেছো কম্পারেটিভ জগতে, সেই জন্য তোমরা অ্যাটেন্ড করছো। আর জানো বর্তমানে কতটা কম্পিটিশন, যে অনেক ভালো ভালো স্টুডেন্ট এখনো বসে আছে চাকরি বাকরির কি অবস্থা, যাই হোক। তো এর মধ্যে যদি আমরা পিছিয়ে পড়ি, অলরেডি কিন্তু অনেক লেট করে ফেলবো আমরা, হয়তো পরবর্তীকালে এসে এগিয়েও থাকতে পারবো। তো যাই হোক, তোমাদের সকলকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আর আজকের ক্লাসটা মূলত এটা এটা ডেমো ক্লাস। কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা হবে, কিন্তু যতটা মেন ক্লাসে ডিটেলস আলোচনা হবে আজকে তো সেটা হবে না। কারণ বাকি সব টপিক তোমাদের বা কম্পিটিটিভ ওয়ার্ল্ড সম্পর্কে বোঝানো হবে, সেজন্য আজকে জাস্ট কোয়েশ্চেন অ্যান্সার গুলো, মানে ডেপথে গিয়ে আমরা আলোচনা বা টপিক ওয়াইজ আলোচনাটা করব না, কিন্তু হ্যাঁ বোঝার মতন করে বা কম্পারেটিভে কিভাবে তুমি করবে জিনিসগুলো কিছুটা সেগুলো টাচ দিয়ে যাবো। তাই শেষ অবধি ক্লাসটা ভালো করে দেখবে। আর সকলে নিজেদেরকে মিউট রাখবে অবশ্যই। আচ্ছা দেখো, আমাদের প্রথমেই একটা জিনিস তো বুঝতে হবে যে আমরা কিন্তু এই ক্লাসটা শুধুমাত্র অ্যাটেন্ড করছি না, যে ফ্রি ডেমো ক্লাস বলে আমরা জাস্ট অ্যাটেন্ড করছি এটা না। আমরা কিন্তু এই ক্লাসটা অ্যাটেন্ড করার সাথে সাথে আমরা একটা ব্যাটেল ফিল্ডে নামছি, একটা যুদ্ধক্ষেত্রে নামছি, একটা কুরুক্ষেত্রে নামছি অ্যাকচুয়ালি। হুম, অ্যাকচুয়ালি ইউ আর স্টেপিং ইনটু এ ব্যাটেল ফিল্ড হোয়ার উইনার্স আর মেড, যেখানে আমাদের যারা উইনার্স এখান থেকে কিন্তু তৈরি হয়। প্রত্যেক যারা সরকারি চাকরি করছে তাদেরকে এই ফিল্ডে নামতে হচ্ছে। কেউ সেলফ প্রিপারেশন নাই, কেউ কোচিং নাই, বাট প্রত্যেকের ক্ষেত্রে এটা কমন: ফার্স্ট যখন ব্যাটেল ফিল্ডে নামবে একটা বেসিক ট্রেনিং নিতে হয়, বেসিক একটা কম্পারেটিভে কোচিং বা সেলফ প্রিপারেশনে রাখতেই হবে। মানে তুমি যদি না বুঝতে পারো কিভাবে শর্টকাটে তুমি কিভাবে টাইম ম্যানেজ করবে, কিভাবে তুমি এগুলো করবে, কারণ কম্পারেটিভ ফিল্ড আর স্কুলে পড়াশোনার ফিল্ড একদম আলাদা, আমি বারবার বলেছি। তোমরা এই টাচে যখন থাকবে না তখন তোমরা বুঝতে পেরে যাবে কতটা আলাদা। তোমরা জাস্ট ধরো ম্যাথের যদি 1 মাস ক্লাস করো, তোমরা বুঝতে পারবে কতটা আলাদা, মাত্র 1 মাসে বুঝে যাবে যে কতটা এখানে ম্যাথ কতটা ইজি লাগছে বা শর্টকাট কতটা মানে হেল্পফুল। আমাদের স্কুলে আমরা যেটা করেছি সেটার সাথে কোনো টাচই পাচ্ছ না, যে কত ইজিলি আমরা বের করে ফেলতে পারছি answer। তো এখানে কিন্তু অনেক সাবজেক্ট ইজি লাগে, সেই জন্য যাদের একাডেমিক স্কোর খারাপ তারাও কিন্তু চাকরি বাকরি পায় আগে। অনেক ক্ষেত্রে দেখবো অনেক স্টুডেন্ট আছে এমন, আমি অনেক গল্প বলেছি তোমাদের, এরকম উদাহরণও দিয়েছি আমি। আচ্ছা দেখো, আমরা সেই জন্য এখানে শুধু পড়াশোনাই করব না, আমরা কিন্তু একটা ওয়ারিয়রের মতো তৈরি হবো, মানে একটা যোদ্ধার মতো এখানে তৈরি হবো। যোদ্ধার মতো মানে কি? আমরা কিভাবে স্মার্টলি ফাইট করতে হয় সবসময় কিন্তু। তোমাকে সেই যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বলবান কিন্তু জেতে না, কি কতটা স্মার্ট সে কিন্তু জিতবে। আর এই জগৎটা এমন জগৎ যে তোমাকে ধরো অর্ডিনারি জগৎ থেকে একটা এক্সট্রা অর্ডিনারি ফলাফলের দিকে নিয়ে যেতে পারবে না। এখনকার দিনে চাকরি পাওয়া মানে, অনেকে বলে দেখবে অনেক আগেকার দিনের দাদু ঠাকুমা রয়েছে, বলে ভগবানের দেখা পাবো, সেরকম কিছু। বাট এখানে ক্ষেত্রে প্রথমেই তোমার যেগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে ডিসিপ্লিন, স্ট্র্যাটেজি, আর তোমার মনের ভেতর একটা ফায়ার, একটা আগুন। সেটা কখনো নিভিয়ে গেলে কিন্তু চলবে না। কেন চলবে না? কারণ তোমার মধ্যে যদি এই তিনটার মধ্যে একটা জিনিসে একটু খামতি দেখা যায় না, তোমার যে কম্পিটিটর আছে, ধরো এখানে কোনো বয়সের লিমিট নাই যে তোমার বয়স 18 বছর, তোমার সাথে 18 বছরের ছেলে মেয়েই যে লড়াই করবে সেটা না। তোমার 18 বছর বয়স, তোমার সাথে একটা 32 বছরের দাদা বা বোন লড়াই করছে, একটা দিদি লড়াই করছে ধরো, তার এই ধরো 7 8 10 বছরের প্রিপারেশন, তাহলে তুমি কতটা পিছিয়ে পড়বে? কারণ সে অলরেডি প্রিপেয়ার্ড। তার সাথে যদি দুটো সিটের জন্য লড়াই হয় তোমার আর তার, ভাবো তোমার অবস্থাটা কি হবে। কিন্তু হ্যাঁ তুমি জিততে পারবে, তাকে হারাতে পারবে কখন? যখন তুমি নিজের মধ্যে ওই এনার্জিটা থাকবে, তার মধ্যে হয়তো ডিসিপ্লিন ল্যাক হয়ে গেছে, সে হয়তো কোনো কাজে জয়েন হয়ে যাচ্ছে। কিন্তু তোমার মধ্যে ডিসিপ্লিন, স্ট্র্যাটেজি আর যদি ফায়ার থাকে, স্ট্র্যাটেজি খুব প্রয়োজন। কিভাবে করব, কতটা করব, আজকে কতটুকু করব, 1 মাসের মধ্যে কতটা শেষ করবো, 1 বছরের মধ্যে কতটা শেষ করবো, সমস্ত কিছু তোমাকে কিন্তু নিজে বানাতে হবে। টিচাররা গাইড করবে, কিন্তু অবশেষে তোমার টাইম শিডিউল কেমন, তুমি কোন সময় কি কাজ করো,
সেই অনুযায়ী নিজেদেরকে আমাদের টাইম শিডিউল কিন্তু বানাতে হয়, প্রত্যেকের টাইম শিডিউল আলাদা হয়। তো দেখো, আজ থেকে কিন্তু প্রত্যেকটা সেকেন্ড আমাদের, মানে প্রত্যেকটা সময় কিন্তু গুরুত্ব বুঝতে পারবে তুমি। মানে আহ তুমি যত প্রবলেম সলভ করবে না, এই আমাদের যেসব প্রবলেম গুলো নিয়ে আলোচনা হবে, এবার যত প্রবলেম সলভ করবে, তত কিন্তু তুমি সেই জায়গাটা করে নিতে পারবে, যে জায়গাটা তুমি একটা সরকারি চাকরি ক্র্যাক করতে পারবে। দেখো, আমরা অনেকে কিন্তু সরকারি অনেক চাকরি ক্র্যাক করেছি, কিন্তু সরকারি চাকরি একটা পরীক্ষায় পাশ করে যাওয়া মানে কিন্তু চাকরি পেয়ে যাবে না। হ্যাঁ, যদি তুমি ফার্স্ট অ্যাটেম্পটে কোনো চাকরি ক্র্যাক করো না, তোমার মনের মধ্যে কনফিডেন্স আছে। লাইক আমি যদি আমার জন্য বলি, যখন টেট ফার্স্ট অ্যাটেম্পটে পাস করলাম, সি টেট, যেটা লোকে প্রিপারেশন নেয় 5,000 6,000 টাকা কোচিং ভর্তি হয়, সেখানে আমি 1 মাসে প্রিপারেশনে পাস করলাম। তাহলে ভাবো মনের মধ্যে কতটা কনফিডেন্স আছে। কিন্তু হ্যাঁ, কেন আমরা ওয়েট করছি? সরকারের যে অবস্থা, সরকারে আমাদের নেক্সট স্টেপ যেটা আমাদের, ধরো প্রিলির পর মেন্স ইন্টারভিউ এইসব থাকে, সেই স্টেপ গুলো সরকার দেরি করছে, সেই জন্য আমরা কিন্তু ওয়েট করতে হচ্ছে। কিন্তু সেটা ফার্স্টে কিন্তু তোমাকে ক্র্যাক করে নিতে হবে। যদি আমি মেন্সে ক্র্যাক না করতে পারি, এর পরবর্তী পরীক্ষা যদি ক্র্যাক না করতে পারি, তাহলে ভাবো আমার মনের মধ্যে কতটা একটা নেগেটিভ থট চলে আসবে না, যে আবার কবে হবে পরীক্ষাটা, আবার কত বয়স হয়ে যাবে। কিন্তু আমাদের টার্গেট রাখতে ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার করবো। যারা ফার্স্ট অ্যাটেম্পটে যে কোনো পরীক্ষা ক্লিয়ার করতে পারে, তাদের মনের মধ্যে কিন্তু আলাদা একটা এনার্জি পাবে তারা, না? দেখো, যারা কিন্তু এই নিজেকে চ্যালেঞ্জ করে না, তারাই কিন্তু ইতিহাস লেখে। দেখবে, ফার্স্ট অ্যাটেম্পটে কেউ গ্রাম থেকে বেরিয়ে গেছে, বা কেউ তাড়াতাড়ি চাকরি পেয়ে গেছে, ওটা গ্রাম তাকে নিয়ে হয়ে হয়ে পড়ে। তখন তোমাকে বলতে হবে না তুমি চাকরি পেয়েছো, অলরেডি দেখবে গোটা গ্রাম জেনে গেছে। তাই তুমি তুমি যদি আহ তোমার এই লিমিটটা, তুমি যে নিজেকে যে একটা লিমিটের মধ্যে আবদ্ধ রেখেছো না, যে মাধ্যমিক আমি শুধু মাধ্যমিক পড়ছি, বা উচ্চ মাধ্যমিক আমি শুধু উচ্চ মাধ্যমিকে পড়বো, বা আমি গ্রাজুয়েশন করছি শুধু গ্রাজুয়েশনটা ভালো করে করবো, এটা কিন্তু একটা ভুল থট। আমাদের টিচাররা বলতো যে কখনো একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকলে এখনকার দিনে চাকরি পাওয়া যায় না। আমরা যেটা করেছি হয়তো, সেই না, এত দেরিতে আমরা পাচ্ছি, মানে এত দেরিতে আমরা পরীক্ষা বসছি ধরো। কিন্তু অনেক ছেলে ছিল যারা 18 বছর থেকে পরীক্ষার প্রিপারেশন নিতে লেগেছে। মানে আমার যে মানে টিচার ছিল বর্ধমানে বিদ্যাসাগর ইনস্টিটিউটের, আমি এখনো নাম করে দিচ্ছি, সেই টিচার যদি কেউ কোনো ভর্তি হও সেই সব সাইডে, তো তবে স্যার বলতো, আমি আমার ছেলেকে কখনো মাধ্যমিক উচ্চারণের জন্য ফোর্স করতাম না যে ভালো রেজাল্ট করতে হবে। আমি ওকে মাধ্যমিকের পর থেকেই কম্পিটিভ লাইনে বই ধরিয়ে দিয়েছি, যে তুই উচ্চ মাধ্যমিক দিয়ে পরীক্ষায় পাস কর, আমাকে আমি রেজাল্ট চাই না, তো ও ভালো রেজাল্ট করতে হবে এইসব আমি দেখবো না। কিন্তু পরীক্ষাটা কম্পারেটিভ পরীক্ষা নিয়ে প্রিপারেশন, স্যারের ছেলে খুব ব্রিলিয়ান্ট ছিল না, বাট এসএসসি এমটিএস ক্র্যাক করে ফেলেছে। তারপরে এই রিসেন্ট, ধরো কবে থেকে প্রিপারেশন নিচ্ছে, আমার বয়সী হবে, তারপরে সিএইচএসএল ক্র্যাক করে বোধহয় চাকরি করছে এখন স্যারের ছেলে। তাহলে সেই উচ্চ মাধ্যমিক বয়স থেকে প্রিপারেশন নিচ্ছে, আর আমি এসে ধরো বিএড করার পর, মানে কত বছর পর ওর প্রিপারেশন নেওয়ার, 7 বছর পর আমি প্রিপারেশন নেওয়া স্টার্ট করছি। তাহলে 7 বছরে ভাবো ও কতটা এগিয়ে যাবে। তোমরা যে যারা প্রিপারেশন নিচ্ছ না, তারা কিন্তু এই বা এখন যারা প্রিপারেশন নিচ্ছে, তার থেকে কিন্তু অত বছরই পেছিয়ে যাবে যেদিন থেকে তোমরা প্রিপারেশন নিচ্ছ, সেটা খেয়াল থাকে। তো আমি বুঝতে পেরেছি না, এই কম্পিটিশনের ইয়েটা এতদিন আমাকে কেউ বলার ধরো ছিল না, কোনো টিচার নেই যারা এরকম ব্যাপারে আলোচনা করে। যাই হোক, আমি সেটা চাই না আমার স্টুডেন্টের সাথে হোক, বা আমি জীবনে চাইবো না। আমি চাইবো তারা একটা কিছু সেটেল হোক, তারা পাক, কারণ আমার তো স্টুডেন্ট। যাই হোক, সেজন্য বুঝবে তোমরা পরবর্তীকালে আস্তে আস্তে এই জিনিসগুলো, যে কম্পিটিশন, প্রচুর কম্পিটিশনে এখন 2,000, ধরো 3,000টা স্টুডেন্ট একটা সিটের জন্য লড়াই করছে, তাহলে 2,999টা স্টুডেন্ট কত ভালো ভালো তার মধ্যে থাকবে, তারা বাদ যাচ্ছে, একজন চান্স পাচ্ছে, সে একজনটাকে যার প্রিপারেশন সবচেয়ে ভালো, না? বেশ, আমি বেশি কিছু বলবো না, কারণ অলরেডি 40 মিনিটের ক্লাস, তো আমাদের কিছু কাজও করতে হবে। বেশ, দেখো, লাস্ট ডেট যারা আমার ব্যাচে জয়েন করছো, ও আমি বলেছি প্রথম 5 জনের জন্য অলরেডি তোমাদের চার্জটা কমানো আছে, এবং 5 জন আমাদের, ওদের 3 জন কনফার্ম হয়ে যাচ্ছে। আর 2 জন যারা কনফার্ম করবে তারাই অফারটা পাবে। আর 5 জন হলে আমি স্টার্ট করে দেবো ক্লাস, 5 জন না হলে স্টার্ট করবো না। কারণ 5 জন না হলে ধরো আমার অনলাইনে যেসব এক্সপেন্সিভ ইয়েগুলো হবে, সেগুলো হবে উঠবে না, সেই জন্য এদিকটা আমাকে ভাবতে হচ্ছে একটু। আর এখনকার দিনে কম্পিটিশনে ধরো যে কোনো বেসিক তুমি কোর্সে ভর্তি হলে কিন্তু মিনিমাম 5,000 6,000 তোমার খরচা, তার মধ্যে এই খরচাটা কিছুই না। বুঝতে পারবে যখন কম্পিটিশনের জগতে যাবে, আরো কোথাও কোচিং নেবে, তখন বুঝতে পারবে। আর সেম সেই জিনিসগুলো তোমরা শিখবে এখনো। আর 29শে জুন লাস্ট ডেট, কারণ ধরো 30 তারিখে মাস, 30 তারিখের মধ্যে আমাকে সিদ্ধান্ত নিতে হবে ক্লাসটা শুরু হচ্ছে কি হচ্ছে না, তাই 29শে জুন অব্দি আমি দেখবো।
কে ভর্তি হচ্ছে বা কতজন আমার স্টুডেন্ট হচ্ছে। হুম, চলো, আমি কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে এসেছি যে এরকম পরীক্ষায় আসে। সেই কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা হবে, তাহলে তোমরা বুঝতে পারবে কিছু। সব কোয়েশ্চেন আনতে পারিনি, অল্প কিছু আছে, কারণ আমি জানি ক্লাসটা এত লং করা যাবে না। তো ফার্স্ট এগুলো রিজনিং। আমরা ইংলিশটা দিয়ে শুরু করি আগে। ইংলিশ দিয়ে শুরু করি। দেখো, আইসিডিএস, ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস বা সমস্ত তোমরা যে পরীক্ষাগুলো দেবে না, তার বেসিক কিন্তু সবার এক। ভিত সবার এক, ডাব্লিউবিসিএস পরীক্ষা বলো, সিজিএল বলো, সমস্ত কিছু ভিত এক। ভিত জানতে হবে। সিজিএল এ কোয়েশ্চেন লেভেলটা একটু, ভিত না জানলে ধরো সেই লেভেলটা তোমরা একটু অ্যাডভান্স লেভেলে আসবে, সেই লেভেলটা তোমরা ক্র্যাক করতে পারবে না। ভিত জানতে হবে, ভিত খুব প্রয়োজন সমস্ত কিছু। তাই ভিত ক্লিয়ার করতে হবে। আর পরবর্তীকালে পেট ব্যাচে অনেক কিছুই কথা হবে, এই সব নিয়ে আজকে বেশি বাড়াচ্ছি না। ধরো, যখন তোমরা বুঝতে পারবে না, তোমরা এইসব ফালতু যারা টাইম নষ্ট করবে, করছো হয়তো খেলাধুলো বা গেমস এইসবে, তখন নিজেই তুমি নিজেকে গুটিয়ে নেবে। আমরা যেটা একবার সেকে গুটিয়ে নিয়েছি, যে না এটা আমার, এইটা প্রয়োজন বেশি, ওটা না, ওটা থেকে আমার কিচ্ছু হবে না, এটা থেকে হবে কিছু কাজ। তো যাই হোক, এগুলো বুঝবো। আর আমি কিন্তু ইংলিশটাই তোমাদের, আমি এটুকু গ্যারান্টি দিতে পারি, যারা ইংলিশের ইয়ে করে আমার কাছে ভর্তি হবে ইংলিশের ক্লাসের জন্য, ইংলিশে তোমাদের একটাও প্রবলেম হবে না। ইংলিশে যারা দুর্বল আছে সবাই ইংলিশে অনেকে নাম্বার কমে যায়। আমার এখনো সিআইএস এর বা সিজিএল এর স্কোর কার্ড আমার কাছে আছে। ইংলিশ আর রিজনিং এ আমি কিন্তু 25-এর মধ্যে বা 50-এর মধ্যে, আমার 45, 46, 50-এর মধ্যে হলে, 25-এর মধ্যে হলে 23, 24 করে নাম্বার আছে। আমার স্ক্রিনশট নেওয়া আছে। কিন্তু আমি কোথায় মার খাই? কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে, যেটা তোমাদের সবারই প্রবলেম একটা, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে যায়, যত প্রিপারেশন নাও ওইটা একটা ডিফিকাল্ট জিনিস থাকে। যারা অলরেডি চাকরি ক্র্যাক করে গেছে, তাদের দাদারা বলতো কারেন্ট অ্যাফেয়ার্স কে ভাই অ্যাভয়েড করবি, বাকি প্রিপারেশন খুব ভালো নেই, যাতে ওই কোশ্চেন একটা ছাড়তে না হয়। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এ নেগেটিভ মার্কিং কাটবে ভুল অ্যান্সার দিলে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কোথা থেকে যায় কোনো ঠিক থাকে না। জিকেও তাই, প্রচুর আছে, ধরো কত নলেজ আছে জিকে, তুমি কোথায় কতটা পড়বে, তাও পড়ে যেতে হয়, পড়ে যেতে হয়, পড়ে যেতে হয়। তো ইংলিশে কিন্তু কোনো প্রবলেম হবে না, এইগুলো তো স্কোর পুরো তোমাদের তুলে নিতে হবে। ইংলিশ ক্লাস যারা করবে, আমি একদম ডিটেলস অ্যানালিসিস করে ইংলিশ রিজনিং এগুলো বুঝিয়ে দেবো। হ্যাঁ, ম্যাথেরও করাবো, ম্যাথের ট্রিক্স এগুলো শেখাবো। ম্যাথ এগুলো হবে, আর জিকে টিকে যেটুকু প্রয়োজন হবে প্রিভিয়াস ইয়ার থেকে সেগুলো করো, বাকিটা তোমাকে পড়তে হবে। আমি তো বলে দেবো কোথা থেকে পড়বে, কি বই ফলো করবে। বা এই গ্রুপে যারা থাকবে, তখন যদি ব্যাচটা স্টার্ট হয়, তখন আমি যাবতীয় জিনিস শেয়ার করবো গ্রুপে, কোনো অসুবিধা হবে না তোমাদের। বেশ, দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলেছে, যেটা ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস সুপারভাইজার পরীক্ষায় এসছে, বুঝতে দেখতেই পাচ্ছ আমি সব লিখে দিয়েছি প্রিভিয়াস ইয়ার কবে কোথা থেকে এসছে। বলেছে সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, কোনটা ভুল বানান লেখা আছে, এরকম প্রশ্ন হয় ইংলিশে। দেখো, পেট ব্যাচে শুরু হলে কিরকম কিরকম কোয়েশ্চেন হয়, কিরকম চ্যাপ্টার থেকে কিরকম পড়বো, সমস্ত কিছু আলোচনা হয়। এখন তো সেই আলোচনাটা করছি না, এখন জাস্ট আমরা টপিকে যাচ্ছি। তো দেখো, অ্যাকোমোডেট, অ্যাকোমোডেট, অ্যাচিভ, অ্যাকোয়ান্টেন্স, অ্যাকোয়ার, এই কটা শব্দ এখানে রয়েছে। বেশ, বলেছে কোনটা ভুল ভাবে দেওয়া আছে। দেখো, অ্যাকোমোডেট শব্দের মানে কি বাংলা মানে, অ্যাকোমোডেট শব্দের মানে বেঙ্গলি মিনিং আমরা যদি করি, এর বাংলা মানে কি হবে? এর বাংলা মানে হচ্ছে কাউকে ধরো কোনো কিছুর সাথে মানিয়ে নেওয়া, কোনো একটা পরিস্থিতির সাথে, বা কোথাও একটা আশ্রয় দেওয়া, এইগুলো হচ্ছে অ্যাকোমোডেট। অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা কোনো কিছু, জানো, উই অ্যাচিভ আওয়ার গোল, আমাদের লক্ষ্য আমরা অর্জন করেছি, অ্যাচিভ। অ্যাকোয়ান্টেন্স, অ্যাকোয়ান্টেন্স মানে কোন একটা পরিচিত ব্যক্তি, তুমি চেনো যাকে, সেটাকে আমরা বলি অ্যাকোয়ান্টেন্স। আর অ্যাকোয়ার মানে অর্জন করা, বল না উই অ্যাকোয়ার নলেজ, আমরা জ্ঞান অর্জন করেছি। সব বানানগুলো দেখো, তাহলে যারা ইংলিশ জানে না তাদের কত প্রবলেম হবে, এইরকম বানান দেবে। তুমি ভাবো না, ভেবো না যে ইজি বানান দেবে, যে ডগ, এরকম টাইপের বানান কোনটা ভুল আছে, ডিএজি, ডিওজি, এইসব দেবে না। ঠিক আছে, এইরকম দেবে, যেটা কনফিউজিং ওয়ার্ড থাকবে, সেগুলো আমাদের প্র্যাকটিস করতে। তো অ্যাকোমোডেট, দেখো, অ্যাচিভ, অ্যাকোয়েন্টেন্স বা অ্যাকোয়ার বানান কি রয়েছে, অ্যাকোমোডেট বানানটা অ্যাকচুয়ালি কি হয়, ACCO MMO হয়, DAT, ACCO MMO DAT, এটা আছে সিঙ্গেল এম। ঠিক আছে, কোন জায়গাটা যেখানে ছেলেরা ভুল করে নর্মাল লেখায়, ওরা সেই রকম কোয়েশ্চেন দেবে। ওরাও তো চায় ইজিলি তোমাকে, মানে জিততে দেবে না। ওরাও চাই তুমি একটু খাটো, তুমি একটু জানো, তুমি একটু পড়ো। বেশ, নেক্সট, হোপফুলি রেকর্ড হচ্ছে তো, হচ্ছে। আচ্ছা, চুজ দ্য প্রভার্ব দ্যাট বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং। দেখো, প্রভার্ব আমাদের ফ্রেজ,
ক্লজ মুখস্থ করতে হয় ফ্রেজ কিছু, পরীক্ষায় আসে প্রিভিয়াস ইয়ার দেখে দেখে করলেই কমন পেয়ে যাবে পরীক্ষায়, এর বাইরে কিছু পাবে না আমি যেগুলো পাবো। ঠিক আছে, হিউজ করার কোনো ইংলিশের দরকার নেই আমার কাছে ইংলিশ। তোমরা যারাই পড়বে, স্মার্ট ওয়ার্ক শেখাবো আমি, না হার্ড ওয়ার্ক, পড়ে যাও পড়ে যাও পড়ে যাও, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, দেখো চুজ দ্য প্রভাব, কোন বলেছে একটা প্রভাব চুজ করো। আহ ঠিক আছে, যেটা এর মানে বোঝাচ্ছে, কার মানে বোঝাচ্ছে, এই ওয়ার্ড এই লাইনটার, ওয়ান হু হেজিটেটস ইজ লস্ট, ওয়ান হু হেজিটেট ইজ লস্ট, এই লাইনটার মানে বোঝাচ্ছে সেই ওয়ার্ডটা চুজ করে বলেছে মেক হে হোয়াইল দ্য সান শাইন্স। মেক হে হোয়াইল দ্য সান শাইন্স মানে কি বলতো, যে সময় থাকতে কাজটা সারো, এই যে সান শাইন্স মানে হচ্ছে সময় থাকতে কাজ সারো, মানে যতক্ষণ, অ্যাকচুয়ালি ওপর ওপর মানে করলে কি হবে, যে যতক্ষণ সূর্য আছে ততক্ষণ কাজ করো এরকমই। তো অ্যাকচুয়াল মানে হচ্ছে প্রভাবটা যে সময় থাকতে কাজ করো। মেক হে হোয়াইল দ্য সানশাইন, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এটার মানে জানো, সময় আর স্রোত কারোর জন্য কখনো অপেক্ষা করে না। দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ার্ম, দেখো আর্লি বার্ড মানে যারা আগে আসে তারাই সুবিধা পায়, মানে আর্লি বার্ড যারা আগে ওঠে তারাই উপকার হতে পারে। এটা অ্যাকচুয়ালি তো ওপর ওপর মানে এটা, কিন্তু অ্যাকচুয়ালি প্রভাবের মানে হচ্ছে যারা আগে আসে তারাই সুবিধা পায়। আর দেখো স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, মানে সুযোগ থাকতে কাজটি সেরে ফেলো, এইটা হচ্ছে অ্যাকচুয়াল মিনিং, ওয়ান হু হেজিটেটস ইজ লস্ট। স্ট্রাইক, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, সুযোগ থাকতে কাজটি সেরে ফেলো। হুম, কেন, ওয়ান হু হেজিটেট ইজ লস্ট এটার মানে কি হবে, এটার মানে হচ্ছে দেখো যারা দেরি করে তারা সুযোগ হারায়। ওয়ান হু হেজিটেটস ইজ লস্ট, যারা দেরি করে, যারা সিদ্ধান্ত নিতে দেরি করে তারা কিন্তু সুযোগ হারায়। এটার মানে কি হবে, স্ট্রাইক ওয়াইল দ্য আয়রন ইজ হট, তাহলে যখন সুযোগ পাবে তখন কাজটা সেরে ফেলে, দেখেছো দুটো কিন্তু ঘুরিয়ে আছে। তাহলে যে ছাত্ররা ইংলিশ জানে না তাদের জন্য এইগুলো করা সম্ভব হবে, তারা তো প্রবলেমে পড়বেই। এই জন্য আমাদের এগুলো বুঝতে হবে, ভালো করে আমরা এই ক্লাসগুলো করবো। তারপরে দেখো এসএসসি জিডি কনস্টেবল 2021, দেখো সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান রিপ্লেস দ্য আন্ডারলাইন ফেজ, এই অপশনটা সিলেক্ট করো যেটা এই নিচের যে আন্ডারলাইন ফেজ রয়েছে সেটাকে আবার ফেজ দেখো রিপ্লেস করতে পারে। সি অ্যাভয়েডেড অ্যান্সারিং, মানে তো বুঝতেই পারছো সি অ্যাভয়েডেড অ্যান্সারিং মানে সে আহ এড়িয়ে গেল, সে এড়িয়ে গেল উত্তর দিতে। হুম, বলে যে সিলেক্ট দ্য অপশন, এইটার বদলে আমরা কি লিখতে পারি, সি ডজ রেসপন্ডিং, সি ডজ, ডজ মানে কি, ডজ মানে ফাঁকি দেওয়া, কোনো কিছুতে ফাঁকি দেওয়াটাকে ডজ বলা হয়, ফাঁকি, সে উত্তর দেওয়াটা ফাঁকি দিল। আচ্ছা, নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, কোনো পাল্টানোর চেঞ্জ দরকার নেই। সি এক্সকিউড অ্যান্সারিং, এক্সকিউড মানে পরিহার করেছে, মানে দেয়নি, পরিহার করা। আর সি রিটেন্ড অ্যান্সার মানে সে ধরেছিল, মানে রিটেন, সে অ্যান্সারটা ওই অ্যান্সার ধরেই সে পড়েছিল, রিটেন করেছিল। হ্যাঁ, তো দেখো সে অ্যাভয়েডেড অ্যান্সারিং, সে অ্যান্সারটা দেয়নি, এর মধ্যে এই কোনো ফ্রেজই ঠিকঠাক আসছে না, এ সি বা ডি, এটা নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড হবে, কোনো সাবস্টিটিউশন এর দরকার নেই। এর বদলে সে অ্যাভয়েডেড, সে এড়িয়ে গেছিল, সে ডজ রেসপন্ডিং, সে রেসপন্ড করার থেকে ফাঁকি দিয়েছিল, নো। সে রিলেটেড অ্যান্সারিং, নো। সি রিটেন্ড অ্যান্সারিং, নো। সি এক্সকিউড অ্যান্সারিং, নো। এখানে কোনো কিছু যাচ্ছে না, কারণ কারণ মানেগুলো দেখো আলাদা বোঝাচ্ছে। ডজ মানে ফাঁকি দেওয়া, অ্যাভয়েড মানে অ্যাকচুয়ালি এড়িয়ে যাওয়া, আর ডজ মানে ফাঁকি দেওয়া, এক্সকিউট মানে পরিহার করা, পরিহার করেছে। আর রিটেন মানে ধরে রাখা কোনো কিছু, কোনো একটা ভুল প্রসঙ্গকে ধরে আছে, রিটেন না এটাই ঠিক, সেটা তো নয়। আর এক্সকিউট মানে হচ্ছে পরিহার করা, কোনো একটা জটিল শব্দ ধরো পরিহার করছে সে বলছে না, কি মানে এগুলো ঠিকঠাক যাচ্ছে না সেটা আমাদের বুঝতে হবে, দেখো সবগুলি একই একই রকম কিছুটা লাগবে, কিন্তু সেটা আমাদের বুঝতে হবে যেগুলো ঠিকঠাক যাচ্ছে না বা কোনটা হবে। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস অফ অ্যাসিস্ট, অ্যাসিস্টের সিনোনিমস তারপরে বলেছে অ্যাসিস্ট, অ্যাসিস্ট করা মানে কি বলতো, অ্যাসিস্ট করা মানে হচ্ছে সাহায্য করা, কাউকে হেল্প করাটাকে বলে অ্যাসিস্ট করা, সাহায্য। তাহলে এখানে যে ওয়ার্ড গুলো রয়েছে, পার্ডন মানে ক্ষমা করা, আমি খেয়েছি, দেখো পার্ডন মানে ক্ষমা করা, চেক মানে থামানো, কোনো কিছু চেক করা, পরীক্ষা করা। হুম, ডিলে মানে দেরি করা, আর এড মানে হচ্ছে কাউকে সাহায্য করা। তাহলে পার্ডন মানে ক্ষমা করা, সাহায্যের সাথে যাচ্ছে না। চেক মানে থামানো বা পরীক্ষা করা আমরা বলতে পারি।
চেক পোস্ট বলি না আমরা। তো এটা হবে না, ডিলে মানে দেরি করা হবে না, এড হবে উত্তর সাহায্য করা। ঠিক আছে, সরাসরি অ্যান্সার না বুঝতে পারলেও অপশন টেস্ট করে আমরা এগুলো করতে পারি। এবার সব আমরা টপিক ওয়াইজ শিখবো যদি আমরা ক্লাসটা তখন স্টার্ট করি, সব টপিক ওয়াইজ শেখা যাবে। দেখো ডাব্লিউবিসিএস ক্লার্কশিপ, ডাব্লিউবিপিএসসি যেটা আমরা দিয়ে এলাম, যেটা অলরেডি পরীক্ষা খুবই ভালো হয়েছিল কোশ্চেন, ইংলিশের তো অ্যান্সার কি বেরিয়ে গেছে, এবং ইংলিশের কোশ্চেন আমার একটাও ভুল হয়নি। এটা আমার একটা মানে ভালো একটা সেলফ কনফিডেন্সের ব্যাপার, যে একটা ইংলিশে আমার ভুল হয়নি অ্যান্সার কি সেটা মেলানোর পর। হ্যাঁ, যেটা ভুল হয়েছে ধরো কারেন্ট অ্যাফেয়ার্স বললাম সেম জায়গায় সবাই যেখানে মার্ক পাই আমরা। দেখো, চুজ দ্য মোস্ট সুটেবল মিনিং, আর কি বলতো, এরকম স্কোর অনেকবার হয়েছে, 70 পেয়েছি 100-এর মধ্যে, 72 পেয়েছি অনেক পরীক্ষাতে, বাট 75-এ হয়তো কাট অফ, বা ধরো 80 কাট অফ, 90 কাট অফ, 100-র মধ্যে ভালো কম্পিটিশন লেভেল, সেখানে আমরা 75 73 বলছে আমরা যোগ্য নই। তাহলে 100-র মধ্যে 75, যেখানে আগে 60-তে পরীক্ষা পেয়ে যেত, মানে চাকরি পেয়ে যেত, 50-তে চাকরি পেয়ে যেত, সেখানে এখনকার দিনে কম্পিটিশন এমন জায়গায় গেছে যে আমরা 75-এর যোগ্য নই। তো তোমাদের বেলায় কম্পিটিশন আরো কোথায় যাবে ভাবো, ইংলিশ মিডিয়ামের ছেলেরা তোমার সাথে কম্পিটিশন দেবে, সেখানে তুমি 100-র মধ্যে দেখবে এমন সময় আসবে যে 90, না, 95 পেলে হয়তো পাস বলবে তোমাদেরকে, তখন তো আমরা বাকি সময় বলবো চাকরি পাইনি, খারাপ ছেলে, ফেল করছে। কিন্তু মানুষে বুঝবে না যে কোথায় কম্পিটিশন গেছে, কত স্কোরও এখনো সেট না। তা প্রিপারেশন আগে থেকে শুরু করতে হবে। বিহারের ছেলে মেয়ে এত চাকরি কেন পায়, এত ইউপিএসসি কেন ক্র্যাক করছে, তারা প্রিপারেশন বলি না, স্কুল লেভেলে তাদের সিলেবাসটা এমন, স্কুল লেভেল থেকে তাদের চাকরি প্রিপারেশন শুরু হয়ে যায়। তারা সব বোর্ড এক্সাম দেখে না, বোর্ড এক্সাম তারা ভালো ভালো করে পরীক্ষা দেয় না, তো চাকরি বাকরির জন্য পড়ে। আচ্ছা, মোস্ট সুটেবল মিনিং অফ দ্য ইডিয়মস, এই ইডিয়মস গুলো আবার সেম। অন দা কার্ডস, এইটার মানে কি বোঝায়? অন দা কার্ডস মানে হচ্ছে কোনো কিছু হতে পারে বা যেটা সম্ভব, অন দা কার্ডস, হ্যাঁ এটা হতে পারে, এর বদলে আমরা অন দা কার্ডস ইউজ করি, এটা একটা ইডিয়ম। তাহলে এখানে কি কি অপশন রয়েছে? লাইকলি টু হ্যাপেন, হতে পারে, সম্ভব, দেখো সেম মিনিং যাচ্ছে, এটা হবে। নট লাইকলি, হবে না, এটা হবে না, এটা তো মানে পাল্টে যাচ্ছে না। রিটেন ডাউন, রিটেন ডাউন মানে লেখা আছে, অন দা কার্ড মানে লেখা আছে না, আমি বললাম এর মানে হচ্ছে হতে পারে। উইল হ্যাপেন, হবে, ঘটবেই, ঘটবেই তো বলে নাই এখানে, এর মানে হচ্ছে হতে পারে। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে কোনটা? আমাদের অ্যান্সার হচ্ছে লাইকলি টু হ্যাপেন। বোঝা যাচ্ছে? পিএসসি ক্লার্কশিপ 2025। তারপরেরটাও তাই। দেখো, দ্য ম্যানেজার ড্যাশ দ্য টিম দ্যাট টার্গেটস কুড বি মিট। দ্য ম্যানেজার বলছে, ম্যানেজার কি করছে টিমের সাথে, যে ম্যানেজার টিমকে বলছে যে টার্গেট আমরা কমপ্লিট করে ফেলবো, টার্গেট আমরা অ্যাচিভ করে ফেলবো। তাহলে কোন শব্দটা হবে দেখি, শব্দের মানে বুঝতে হবে, নাহলে তো পারবো না এটা। কমিটেড, কমিটেড মানে কি? প্রতিশ্রুতি দিল, কমিট করা, আমরা বলি না কমিট করেছে তারা, মানে প্রতিশ্রুতি দিয়েছে। বেশ, তারপরে দেখো অ্যাসার্টেন্ড, অ্যাসার্টেন মানে নিশ্চিত করা, শিওর করা, যে হ্যাঁ হবেই। অ্যাসিওর্ড মানে, অ্যাসিওর্ড মানে হচ্ছে আশ্বাস দেওয়া, আশ্বাস দিচ্ছে হ্যাঁ হবে, আমাদের এটা অ্যাচিভ হয়ে যাবে, কোনো ব্যাপার না, আশ্বাস দেওয়া। আর ডেমনস্ট্রেটেড মানে হচ্ছে প্রদর্শন করা কোনো কিছু, প্রদর্শন করা কোনো কিছু দেখা, ডেমো। এই যে আজকে যেটা হচ্ছে তোমাদের ডেমো বলছি না, কি এটা ফুল ফর্ম? ডেমনস্ট্রেটেড। তাহলে কমিটেড মানে একদম কথা দিয়ে দিচ্ছে। না, ম্যানেজার একটা টিমের সাথে কি করতে পারে, দেখো এটা আমাদের বুঝতে হবে কিন্তু সেন্টেন্সটাকে, যারা ইংলিশ একটু ভালো তারা কিন্তু এগুলো ঠিকঠাক করতে পারবে তবে। যে ম্যানেজার টিমকে কি করে, ম্যানেজার টিমকে অ্যাসিওর করে, আশ্বাস দেয় হ্যাঁ হ্যাঁ অ্যাচিভ হয়ে যাবে আমাদের। তারা কিন্তু কমিট করবে না, আমি কমিট করছি হয়ে যাবে, তারা অ্যাসার্টেন করবে না, সিওরিটি দেবে না যে হ্যাঁ হয়ে যাবেই, কোনো ব্যাপার না, হয়ে যাবে, অ্যাসিওর করতে পারে, মানে আশ্বাস দিতে পারে যারা। এইগুলো হচ্ছে বিষয়টা। গ্রুপ ডি ফুড এসআই পরীক্ষা এসেছিল, যার কেস চলছে ফুড এসআই 2023, দেখো গ্রুপ ডি তেও এসেছিল, ফুড এসআই এসেছিল, দুটো পরীক্ষাতে এই কোয়েশ্চেন গুলো এসেছে। তাহলে ভাবো, সেম রিপিট হচ্ছে, তা এই কোয়েশ্চেন গুলো যে তোমাদের কোনো পরীক্ষায় আসবে না এমন না, কিন্তু এই একই কোয়েশ্চেন তোমাদের চাকরি বাকরি যখন পরীক্ষা বলতো তোমার ওখানেও কিন্তু চলে আসবে। অনেক কোয়েশ্চেন এরকম রিপিট হয়, কিন্তু অনেক কোয়েশ্চেন রিপিট হয়, বুঝতে পারবে পরে। আচ্ছা, বলেছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে এখানে এই ওয়ার্ড গুলোর মধ্যে ভুল শব্দ দেওয়া আছে, বানান বুঝতে হবে কোনটা ঠিক দেওয়া আছে। দেখো, রবারি মানে হচ্ছে ডাকাতি করা, যেটা আমরা বলি। রটেন মানে হচ্ছে, রটেন মানে কি? পচে যাওয়া, আমরা বলি না। রোটেট মানে ঘোরা, রাউন্ড মানে গোলাকার, জানো? তাহলে দেখো, রবারি
রবারি বানানটা কি হয়, ডাকাতি করা? রবার, রবার বানান কি লিখতাম? আরো ডবল বি ইয়ার, রবারি আরো ডবল বি ইয়ারই। তাহলে দেখো একটা ওয়ার্ড, এটা হচ্ছে সঠিক উত্তর, এটা ভুল আছে। তাহলে এই একটা শব্দ যারা বুঝতে পারবে না, তাহলে তাদের, দেখো এটা যদি না বুঝে ঠিক দাও, ভুল হয়ে যাবে, নেগেটিভ মার্কিং খেয়ে যাবে তোমরা। আর হ্যাঁ, চাকরি পরীক্ষায় নেগেটিভ মার্কিং কিন্তু বাবা, বাঁশ দেওয়ার মতো। তাই না জেনে শুনে সেই জয় মাতাজি এ বি, ওটা কিন্তু এখানে চলে না। একদম মাইনাস, মানে হয়তো তুমি র স্কোর 60 পাচ্ছ, তুমি নেগেটিভ মার্ক, তুমি এত ভুল অ্যান্সার দিয়েছো তার বাকিগুলো, যে তোমার প্রায় 40 ধরো নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে তোমার স্কোর কত দাঁড়াবে? 20। আমি এমন একটা, আমার মানে ধরো একটা বন্ধু বা কেউ, এরকম আমি দেখেছি, যার মাইনাসে স্কোর গেছিল, আমি নিজে তার চেক করে দিয়েছিলাম স্কোর, মানে ইংলিশ আর ম্যাথ, এতে এমন হয়েছে, এই দুটো মিলিয়ে মানে টোটাল স্কোর গিয়ে দাঁড়িয়েছে, মানে মাইনাস, ধরো নেগেটিভ আছে তো, -7 বা 8 এরকম স্কোর দাঁড়িয়েছে। প্রথম আমি কারণ মাইনাসে যাওয়া পেয়েছি। তাহলে ভাবো প্রিপারেশন না নিলে কি হবে। হি ড্যাশ দ্যাট দ্য মিটিং হ্যাড বিন পোস্টেড, সে কি করল, পোস্টপন্ড, সে কি করলো, বললো যে মিটিংটা পোস্টপন্ড হয়ে গেছে। তো সে কি কনফার্ম করলো, মানে নিশ্চিত করলো, না সে কি অ্যাবান্ডন করলো, পরিত্যাগ করলো? মিটিংটা পোস্টপন্ড হয়ে গেছে, পরিত্যাগ কেন করবে সে? হবে না। কমেন্স করলো, কমেন্স মানে শুরু করলো, সে শুরু করলো, মিটিংটা পোস্টপন্ড হয়ে গেছে। এটা আবার মানে তো জানাচ্ছি না এটা। অ্যানালাইজ করলো, সে বিশ্লেষণ করলো যে মিটিংটা আমাদের পোস্টপন্ড হয়ে গেছে, হবেই না। কনফার্ম করলো, হ্যাঁ সে কনফার্ম করে বললো, নিশ্চিত করে বললো মিটিংটা পোস্টপন্ড হয়ে গেছিল। কনফার্ম করলো যে মিটিংটা স্থগিত স্থগিত করা হয়েছে, তাহলে এখানে কনফার্মড করবো আমরা। মানে না বুঝতে পারলে পারবো না। বেশ, ইংলিশ বোধহয় আর নেই, অলরেডি টাইমটাও তোমাদের 10 মিনিট, আমি দেখি রিজনিং আর যদি হয়। আচ্ছা, রিজনিং এর আগে দুটো বোধহয় ম্যাথ আছে, ম্যাথ দুটো দেখে দিই, তারপর reasoning। বেশ, দেখ, আগে আইসিডিএস আগে সুপারভাইজ রিজনিং আগে রিজনিং রিজনিং দেখবি, বেশ রিজনিং তো সবগুলো নেই, রিজনিং একদম বেসিক আছে, যেটা তোরা ম্যাথে ফ্যাটে করেছিস সেরকম আছে। রিজনিং বেশি কিছু নাই, সব ওয়ার্ড, সব অ্যানালজি আছে, কিছু কিছুই ইয়ে নেই। বেশ, যাই হোক, দেখ, ওকে, দেখো, তাহলে প্রথমটা আছে, এগুলো বুঝতে পারছো, যেমন করেছো আগে, সিজিএল টায়ার ওয়ান আছে। সিজিএল মানে সব থেকে দেখো এসএসসির একটা হাই লেভেল, বাইরের দেশে তোমাকে আহ, যে ফরেন অফিসার গুলো হয় সেরকম পোস্ট পাবে, বড় বড় ইনকাম ট্যাক্স গভর্নমেন্টে হাই পোস্ট গুলো পাবে, প্রচুর মাইনে। পাওয়াটাও একটু ইয়ে, একটু প্রিপারেশন নিতে হয়, খুব কঠিন না কিন্তু, একটু প্রিপারেশন নিতে হয়। আচ্ছা, কাউ, কাউয়ের সাথে মিল্ক, তাহলে মিল্ক দেয়, মিল্ক দেয় কে? কাউ। তাহলে বীজ কি দেবে? এটাই আনসার হবে, সিম্পল। কি দেবে? বীজ হানি দেবে, হয়ে গেল। তা কত সালে এসেছিল এই কোয়েশ্চেন গুলো, সব প্রমাণ হিসেবে দেওয়াও আছে, তোমরা বুঝতে পারবে এটা অ্যাকচুয়ালি এসেছিল কি এসেছিল না। তারপরে দেখো, এই দেখো ACFGIL, মানে এগুলো দেখতে হবে এরা দুজন রিলেশন কি এদের মধ্যে, সেই অনুযায়ী তোমাকে এদের দুজনের রিলেশন দেখতে হবে। বেশ, প্রথমে আমাদের দেখতে হবে, অনেক রকম ভাবে এটা দেখা যায়। আমি আমার পেট ব্যাচে সেই সময় অ্যানালাইজ করবো কি কিভাবে আমরা চেক করবো কোনটা হতে পারে। একই রকম ভাবে তো না হতে পারে না, একই সম্পর্ক না থাকতে পারে, সবার সবার সব কোশ্চেনে এক সম্পর্ক তো থাকবে না। বেশ, তাহলে দেখো, আমরা প্রথমে দেখি, এ থেকে জি এর রিলেশন কি, ABCDEFG, 6 ঘর +6। সি থেকে আই এর DEFG, এই যায় দেখো +6 ঘর, তার মানে মিলে যাচ্ছে প্রায়। এফ থেকে এল এর GHIJKL +6 ঘর, তার মানে কনফার্ম সবগুলো 6 ঘর করে গ্যাপ, মানে এটাও 6 ঘর করে হবে। তাহলে ও থেকে 6 ঘরে লিখবো, PQRSTU, ইউ, ইউ সবার রয়েছে, নাহলে অপশন টেস্ট করে দিতাম, যদি একজনের প্রথমে ইউ থাকতো তাহলে একটাই, আর কেউ দেখতামই না, ওটাই আনসার হবে। দেখ সবার রয়েছে, তাহলে আরো করতে হবে আমাকে। কিউ থেকে 6 ঘর, QRSTUVW, বেশ, ডাব্লিউ, ইউ ডাব্লিউ একটাতেই আছে দেখেছো, আর বাকিটা করলামই না। যে আমি অপশনে একটা পেয়ে গেলাম, আমি অপশন, বাস অপশনে একটা আছে মানে একটা করে দেবো। কিউ, QRSTUVW, বোঝা গেছে আশা করছি। বেশ, নেক্সট যাবো, ক্লকের সাথে থার্মোমিটারের সম্পর্ক বলেছে। ক্লকের সাথে ক্লকের সাথে টাইমের সম্পর্ক বলেছে। ক্লকে আমরা টাইম দেখি, তা থার্মোমিটারে কি করি? থার্মোমিটারের টেম্পারেচার মাপি।
এখানে দেখো এমন ভাবে দিয়েছে যে দেখো সেলসিয়াস তুমি যদি এককে ভাবো, ওকে যদি গুলিয়ে ফেলে এটা কিন্তু ভুল করে ফেলে। কিন্তু আমাদের ভাবতে হবে ক্লকের সাথে টাইমের সম্পর্ক কি, যে ক্লক থেকে আমরা টাইম পাই, দেখতে পাই। তো থার্মোমিটারের কাজ মানে ক্লকের কাজ টাইম, থার্মোমিটারের কাজ কি, টেম্পারেচার, টেম্পারেচার মাপা। সিপিও এসআই এসছিল 2017। ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি, ডাব্লিউবিসিএস পরীক্ষা। আই সি, আই চোখের দ্বারা আমরা দেখি, ইয়ারের দ্বারা আমরা কি করি, ইয়ারের দ্বারা শুনি। অ্যানালজি কিন্তু সহজই আসে মোটামুটি। তা আজকে তো আরো সহজ এনেছি ফার্স্ট ক্লাস বলে, প্রথমেই তোমাদের তো কঠিন দিলে হবে না, পরীক্ষা দেখো সহজ কঠিন মিশিয়ে থাকে কিন্তু। যাদের যে প্রিপারেশন নেবে তাদের সহজ, প্রিপারেশন নেবে না তাদের কঠিন। আর্থের সাথে প্ল্যানেটের সম্পর্ক। আর্থ হচ্ছে একটা গ্রহ, সূর্য কি, সূর্য একটা, আমরা জানি, স্টার, নক্ষত্র। এবার ম্যাথ, আর দুটোই বাকি রয়েছে। দেখো এক্স স্কোয়ার সমান 144, মানে আমরা দেখি, করতে হবে না। কার স্কোয়ার 144 হয়, 12 স্কোয়ার হয় 144, তার মানে 12 অ্যান্সার হবে। বাট অপশন দেখো 12ই তো দিয়েছে কিন্তু কনফিউজ করছে, যে শুধু 12 লিখলে শুধু 12ই তো হওয়ার কথা না। আমরা জানি কি স্কোয়ারে হলে প্লাস মাইনাস 12 লিখতে হয়। কারণ প্লাস 12 স্কোয়ার করলেও তোমার 144, আবার যদি -12 স্কোয়ারও করো তাও অ্যান্সার 144ই হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, খেয়াল রাখতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। লাস্ট, দেখো ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট আর, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ম্যাথ, মানে সাম 8%, মানে যার 8% সুদ দেবে, 5 বছর আর 6 বছরের ডিফারেন্স হচ্ছে 26 টাকা। 5 নম্বর আর 6 নম্বর বছর থেকে এদের ডিফারেন্স হচ্ছে কত টাকা, 26 টাকা। বেশ, 26 টাকা ডিফারেন্ট হচ্ছে। তাহলে হচ্ছে কি, যদি আসল টাকা হয় 8% সুদের হারে, 5 আর 6 নম্বর বছর থেকে মোট বছরের গ্যাপ কত, 1 বছর, 1 বছর, তলায় 100, এটা সমানই 26 টাকা, এর সুদটা 26 টাকা বেরোবে। টি সমান 26 × 100 যদি হয়ে যায় নিচে 8। বেশ, তাহলে 8 মানে হচ্ছে ধরো, 8 থেকে 8 কেটে কেটে বলি, 4 × 2 = 8, 4 × 5 = 100, 2 × 13 = 26, 13 আর 25 কত, 325। এগুলো কিভাবে মুখে মুখে বার করছি, ক্যালকুলেশন ট্রিক সব বলে দেবো তখন টেট ব্যাচে। আচ্ছা, তাহলে তোমাদের এই ছিল আজকে মোটামুটি ডেমো, ডিটেলস তো আলোচনা করলাম না। আর যেটা মেন বলছিলাম, এটা কিন্তু একটা আলাদা জার্নি তোমাদের। তো এখানে আমরা সবাই কিন্তু ফাইটার, একসাথে প্রিপারেশন নেবো, আমি বারবার বলেছি। তো এই মুহূর্তে দেখো, সামার আউট দেয়ার ইউর ফিউচার, কি বলবো, কম্পিটিটর ইজ ওয়ার্কিং হার্ডার দ্যান ইউ। তোমার যে ভবিষ্যতে তোমার সাথে যে প্রতিযোগিতা করবে সে কিন্তু তোমার থেকে বেশি মানে খাটছে। আর তুমি এখানে কিন্তু প্রস্তুতি নেবে, ঠিক আছে, মানে এখান থেকে তোমার প্রস্তুতি শুরু হচ্ছে। আর তোমার ভবিষ্যতে যে তোমার সাথে কম্পিটিশন দেবে সে হয়তো প্রস্তুত আছে অলরেডি, মানে তোমার থেকে বড় যারা, তারা অলরেডি কিন্তু রেডি। কিন্তু সাকসেস, আমি বারবার বলছি, ট্যালেন্টের উপর ডিপেন্ড না, তুমি কতটা ট্যালেন্টেড, তুমি কতটা কনসিস্টেন্সি, বারবার কম্পিটিটিভ লাইনে এই ওয়ার্ডটা যতদিন থাকবে ততদিন এই ওয়ার্ডটার সাথে তোমার পরিচয় ঘটবে। যে কোনো টিচার এই কথাটা বলে দেবে, তোকে কনসিস্টেন্সি রাখতে হবে, মানে তুমি প্রতিদিন তোমাকে একই সময় পড়তে হবে, প্রতিদিন তোমাকে বই খুলতে হবে, প্রতিদিন তোমাকে চাকরির লাইনে থাকতে হবে। একদিন তুমি যদি ভাবো আজ পড়বো না, ভালো লাগছে না, তুমি পেছিয়ে যাবে। কিন্তু কনসিস্টেন্সি কখনো নষ্ট করলে হয় না। তো যখন অন্যরা হাল ছেড়ে দেবে না, তখন তোমার কিন্তু, ইউ হ্যাভ টু কিপ গোয়িং, কিপ গোয়িং, তোমাকে চলতেই থাকতে হবে কিন্তু। তোমার কারণ লক্ষ্যটা কিন্তু আলাদা। দেখো অনেকে পারে না এইসব লাইনে আসতে, সেই জন্য তারা কিন্তু এখান থেকে পিছিয়ে যায়। তো তুমি যদি আজকে একটা সিদ্ধান্ত নাও, দেখো এই বেসিক লাইনে আসা, তুমি কিন্তু ফিউচার তোমার পাল্টে যেতে পারে, একদম তোমার ফিউচার পাল্টে যেতে পারে। কারণ অলরেডি তুমি বেসিক স্টার্ট করছো উচ্চ মাধ্যমিকে, তুমি ভাবো কতটা তুমি এগিয়ে থাকছো এই জগতে। আর এটা কিন্তু, আমি বলবো এটা কিন্তু কোনো ব্যাচ না, অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা লঞ্চ প্যাড। আমি কিন্তু একটা লঞ্চ প্যাডের কাজ করছি, আমার যেটা মনে হয়েছে। তোমাদেরকে আমি লঞ্চ করছি এখান থেকে, তোমার পরবর্তীকালে চাকরি আমাকে ভুলে যেতে পারো, কিন্তু আমার মনের মধ্যে একটা শান্তি আসবে, হ্যাঁ আমার স্টুডেন্ট, সে, আমার কাছে যে বেসিক আমি শেখাতে পেরেছি সে চাকরি করবে। আর আমি এটুকু কনফার্ম করতে পারি, আমি যে টেস্ট নেবো, যেহেতু সব পরীক্ষায় যা যা এসছে সেরকম কোশ্চেন টেস্ট নেবো, তোমাদের যখন শেখানো হয়ে যাবে সেরকম কোশ্চেন তোমার শেখানো হবে, ধরো। এবং আমি বর্তমানে যে ব্যাচ ছিল আমাদের ফার্স্ট বেঞ্চারের মধ্যে, আমি কিন্তু টপ 2 এর মধ্যে একজন ছিলাম ওখানে পারফরমেন্স, ধরো গোটা ঘর ভর্তি গেছিল। তো অ্যাটলিস্ট আমার মনে হয় আমি জানি
কিভাবে স্মার্ট ওয়ার্ক করতে। এবং সিজিএল এর ওখানে যে ডেমো পরীক্ষা হয়েছিল না, সবার থেকে আমি অনেক বেশি বুঝলাম, মানে সেকেন্ড পজিশন তখন। যে ফার্স্ট সেকেন্ড আমার সাথে যা লড়াই হতো, সে সেদিন পরীক্ষা দেয়নি। তো আমার স্কোর ছিল সিজিএল এর সেই দিন 116, যেখানে আমার যে সেকেন্ড পজিশনে ছিল তার স্কোর ছিল 76। তো এই ডিফারেন্টটা যখন হয়েছিল না, গোটা ঘর আমার দিকে তাকিয়ে বসে গেছে, কি এই ছেলেটা 116 তুলেছে। আর আমি কিন্তু ক্যাজুয়ালি পরীক্ষা দিয়েছিলাম, আমি প্রিপারেশন নিয়ে পরীক্ষা হবে জানিও না, কিছুই না। আমি গেছি, স্যার বললো পরীক্ষা হবে, সবাই চলো। গেলাম, পরীক্ষা দিলাম, কোশ্চেন দেখে আমার হয়ে একটু 116 সিজিএল। সিজিএল এর মতো, ধরো সিজিএল হচ্ছে অ্যাডভান্স লেভেল। এবং এগুলো আমি মিথ্যা বলছি না, মানে তোমার যদি মনে হয় আমার সাথে যারা ছিল তাদের কাছে তারা বলতে পারবে বিষয়গুলো, তারাও আছে অলরেডি, জানে তারা সব। আচ্ছা, আর যারা কিন্তু ভাববে দেখো আগামীকাল শুরু করবো, পরে শুরু করবো, তুমি অলরেডি পিছিয়ে পড়বে। এই একটা কঠিন সিদ্ধান্ত কিন্তু তোমাকে তৈরি করে দেবে। তাই এখন শুরু করো, প্রতিদিন তুমি আরো সবল স্ট্রঙ্গার হতে যাবে। আর যারা সিরিয়াস তারা কিন্তু এই ব্যাচে জয়েন করবে, একসাথে প্রিপারেশন নেবো আমরা। লেটস কনকার ইউর ড্রিম টুগেদার। একসাথে চলো আমরা এটা কনকার করি। তো ব্যাস, 29 জুন লাস্ট ডেট, ওখানে ক্লাস শেষ হয়ে যাবে। আমি শেষ করছি না, আপনি শেষ হয়ে যাবে। আর দেখো, তারপরে তোমরা সিদ্ধান্ত নাও, কথা বলবে গার্জেনদের সাথে অবশ্যই। এবং 5 জন না হলে ক্লাস শুরু হবে না। আর আমি সবসময় তাও আছি তোমাদের সাথে। চলো, টাটা, এখনই বোধহয় শেষ হয়ে যাবে।